তারেক রহমান সাহেবের প্রথমত যেটা আমার মাথায় আসে সেটা হচ্ছে উনি হচ্ছে গণতন্ত্রের টর্চ বেয়ারার, ভেরি ইম্পর্টেন্ট। উনি গণতন্ত্রের বাতিঘর। এটা ফ্যামিলিতে, ইট রানস ইন দ্য ফ্যামিলি। গণতন্ত্রের, বহুদলীয় গণতন্ত্রের প্রথম উদ্যোক্তা যিনি প্রবর্তন করেছেন জিয়া রহমান সাহেব, সবাই জানি আমরা। এরপরে গণতন্ত্রের জন্য এককভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ লড়াই করেছেন জনাব বেগম খালেদা জিয়া। স্বৈরাচার বিরোধী আন্দোলন কোনো কম্প্রোমাইজ করে নাই, যে জন্য আপসহীন নেত্রী হয়েছেন গণতন্ত্রের জন্য। তার পরবর্তীতে গত 15, 16, 17 বছর বেগম খালেদা জিয়া, তার পরবর্তীতে জনাব তারেক রহমান সেই গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে বাংলাদেশের যত নেতা আছে, যত নেতৃত্ব যারা দিচ্ছেন, তার মধ্যে আমাকে বলতে হবে পরিষ্কারভাবে, হি ইজ দ্য টর্চ বেয়ারার অফ ডেমোক্রেসি। এবং কোন রকমের বেগম খালেদা জিয়া যেভাবে কোন রকমের কম্প্রোমাইজ করেন নাই, তারেক রহমানও কোন ধরনের কম্প্রোমাইজ না করে গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে। সেখানে শেষ নয়, এখনো সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, তারেক রহমান সাহেব পাবলিক ডোমেইনে, প্রাইভেটলি দলের মধ্যে যারা কাজ করছে নিশ্চিত করছেন যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। সেই ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে, যারা সংস্কারের জন্য এখন অতি উৎসাহী হয়ে উঠছেন, সকলের জানা উচিত, অবগত থাকা উচিত, এই উদ্যোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে নিয়েছেন 2016 সালে। এবং সেটা বাংলাদেশ, হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে, কি করতে হবে, সেটাকে মাথায় রেখে করেছেন। এবং এটাকে যদি ভিশন বলা না হয়, কাকে ভিশন বলবেন আপনি? হাসিনা পরবর্তী কি হবে, বাংলাদেশ কি দরকার হবে, ওইখানে বলা আছে। পরবর্তীতে তারেক রহমান সাহেব 27 দফা সংস্কার প্রস্তাব উনি পেশ করেছেন, সেটা বিএনপির পক্ষ থেকে। এই 27 দফাতে মূলত বাংলাদেশ, আবার হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে, সেই রূপরেখা পরিষ্কারভাবে দেওয়া হচ্ছে। সবকিছু এর মধ্যে ইনক্লুডেড আছে। কিন্তু পরবর্তীতে আমরা যখন যুগপৎ আন্দোলনে গেলাম, আমাদের যুগপথে আমাদের সাথে যারা এসছেন তাদের কিছু চিন্তা ভাবনা ওনারা বলেছেন, যেটা আমরা ইনকর্পোরেট করে 31 দফা সংস্কার প্রস্তাব প্রস্তুত করেছি। এটা হাসিনা যাওয়ার আর 1-1.5 বছর আগের কথা বলছি আমি। তখন কিন্তু অন্য কোনো দল সংস্কারের কথাটা মুখ দিয়েই বের করে নেই। অনেকে আবার আন্দোলনে ছিল, আবার ছিল না। আমি তার এর থেকে বেশি বলার দরকার নেই। সুতরাং সংস্কারের প্রস্তাবটা আনার সাহসই করে নাই। হাসিনা পরবর্তী বাংলাদেশ যে কোথায় যাবে সেটা তাদের ধারণা পর্যন্ত আসে নাই যখন তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন। এখন উনি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কিছু ওনার ভাবনা, তার মধ্যে একটা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশে, যাতে সকলের জন্য একটা স্পেস থাকে। সেটা সরকারে থাকলেও স্পেস থাকতে হবে, বিরোধী দলে থাকলেও স্পেস থাকতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উইনার টেকস অল। যারা ক্ষমতায় যায় তাদের জন্য সমস্ত বাংলাদেশের মালিকানা তাদের হাতে চলে যায়। এই জন্য পরিষ্কারভাবে 31 দফায় কথাগুলো বলা আছে, যে কি যার যার অবস্থানে সবাইকে তার স্পেস দিতে হবে।
এবং দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু সাকসেস। আপনার গণতন্ত্রের সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে এটা নিশ্চিত করতে হবে। এবং এটার জন্য আমরা অনেকেই বিস্মিত হয়েছি যে শেখ হাসিনা থাকাকালীন সময়ে প্রায় 1-1.5 বছর 2 বছর আগে উনি একটি জাতীয় সরকারের মাধ্যমে আমাদের সাথে যারা রাস্তায় যুগপৎ আন্দোলনে ছিল সকলকে নিয়ে একটি সরকারের কথা বলেছেন। আমরা বিস্মিত হয়েছি। অনেকে ভাবছে এটা কোন ধরনের কথা উনি বললেন। সেটা হাসিনা যাওয়ার 1-1.5 বছর আগের কথা। এই যে ওনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে উনি ভাবছেন যে আমাদের যত বেশি ঐক্যমত আমরা করতে পারবো দেশের মধ্যে, আমাদের আইডিয়াসগুলো যত বেশি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রহণযোগ্য হয়, তার কারণে উনি 1-1.5 বছর আগে হাসিনা থাকাকালীন সময় উনি জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়নের কথা বলেছেন। আমরা সবাই মিলে যে 31 দফা সংস্কারের প্রস্তাব করেছি।